আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা ও শক্তির উচ্চতা রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা রিলেটেড যত কনফিউশন বা যত প্রবলেম এসে থাকে এক্সামে, এই টপিকগুলো আমরা খুব ভালো করে ক্লিয়ার করার ট্রাই করব। তো এখানে একটা ফিগার ড্র করে রাখছি এবং একটা উদ্দীপক দেওয়া আছে, এবং এই প্যাটার্ন থেকে এই 4 ধরনের কোয়েশ্চন আসতে পারে। তো একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না, এটা বলে দিলাম। আচ্ছা, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখি কোয়েশ্চেনটা কী দেওয়া আছে। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি সি হতে 60 মিটার উচ্চতায় এ বিন্দুতে স্থির অবস্থায় রাখা হলো। এই উদ্দীপক থেকে কিন্তু আমি ফিগারটা ড্র করে রাখছি, এরকম ফিগার ড্র করা নাও থাকতে পারে। তো দেখেন, এটা হচ্ছে ভূমি সি। 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি সি হতে এইচ উচ্চতায় অর্থাৎ 60 মিটার উচ্চতায় এ বিন্দুতে এই জায়গায় স্থির অবস্থায় রাখা হয়েছে। তার মানে তার আদিবেগ এই জায়গায় কী হবে? শূন্য হবে। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। এবং এখানে বলে দিচ্ছে এই ভিসিটা এসি এর 1/3 অর্থাৎ বিসি ইকুয়ালস টু 1/3 অফ এসি। তো যেহেতু আমার এসির মান দেয়া আছে, আমি অবভিয়াসলি বিসির মানটা বের করতে পারবো। এসির মান কত? 60 মিটার, এ থেকে সি। ঠিক আছে, ওই 60কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 20। তাহলে বিসির মান হচ্ছে 20। আশা রাখি এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন প্রথমে যে কোয়েশ্চনটা আসে বা যেই টাইপের কোয়েশ্চনগুলো আসতে পারে এখান থেকে, সেটা কি? সেটা এমসিকিউতে আসতে পারে অথবা সৃজনশীলেও থাকতে পারে। একটু মনোযোগ দিয়ে আমরা বোঝার ট্রাই করি। বস্তুটি ভূমিকে কত বেগে আঘাত করবে, মানে এ থেকে যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, মানে আমরা যদি বস্তুটাকে এ থেকে ছেড়ে দিই, এখানে তো স্থির অবস্থায় আছে, ছেড়ে দিলে সেটি ভূমিকে কত বেগে আঘাত করবে, এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা, তো একটু দেখি আমরা। এখানে একটা লাইন লিখে রাখলে বেটার হতো। এরপর ছেড়ে দেয়া হলো। ছেড়ে দেয়া হলো, আমি এই পাশে লিখে ফেলি, ছেড়ে দেয়া হলো। আচ্ছা, এখন বস্তুটি ভূমিকে কত বেগে আঘাত করবে আমি জানি না, আমি ধরে নিলাম প্রথম কোয়েশ্চেনের আনসার। ধরি বস্তুটি ভূমিকে ভি বেগে আঘাত করে, ভি বেগে আঘাত করে। এখন সবাই একটু বোর্ডের দিকে তাকাই। এ অবস্থানে এটাকে স্থির অবস্থায় রাখা হয়েছে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় এ বিন্দুতে তার বেগ যখন পড়বে নিচের দিকে, তার আদিবেগটা ধরব হচ্ছে 0, যেহেতু এখানে স্থির অবস্থায় ছিল। এবং এ থেকে সে ভূমিতে আসবে, অর্থাৎ এ থেকে সিতে আসবে, কত মিটার দূরত্ব অতিক্রম করে? 60 মিটার। তাহলে এইচ এর মান আমরা দিব ওই জায়গায় 60 মিটার। অভিকর্ষ ত্বরণের মান জানা, জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভি ইকুয়ালস টু হোয়াট? আমরা কোন সূত্র বসাবো? যেহেতু এটা দেয়া আছে মানগুলো, আমরা এই সূত্রটা বসাবো। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH। ইউ এর মান জানেন, এইচ এর মান জানেন, জি এর মান তো জানা সবার। তো ভি এর মান বের করছি আমরা এই সূত্র বসাবো। ইউ এর ভ্যালু কত? 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত? 9.8 ইন্টু কত? 60। আচ্ছা, এইটুকু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি, এইটার মান কত আসছে একটু ক্যালকুলেট করে ফেলি আমরা। 2 ইন্টু 9.8 ইন্টু 60, 1176, 1176। এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। স্কোয়ারটা দিলে কী হয়ে যাবে? রুট। তাহলে ভি সমান কী থাকবে? √ 1176। রুট আউন্স। এটার রেজাল্ট আসছে 34.29 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই বস্তুটাকে এ থেকে ছেড়ে দিলে সেটা যখন ভূমিতে পড়বে, তো ভূমিতে সে আইসা 34.29 মিটার পার সেকেন্ড বেগে পড়বে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন, কোনো প্রবলেম হয় নাই। এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা পরের কোয়েশ্চনটা সলভ করে ফেলবো। পরের কোয়েশ্চনটা কী দেওয়া আছে আমরা একটু দেখি ভালো করে। সেটা হচ্ছে গিয়ে 2 সেকেন্ড পর বেগ
ও ভূমি হতে উচ্চতা। আচ্ছা, যখন এটাকে ছেড়ে দেয়া হবে 2 সেকেন্ড পর সে একটা বেগ প্রাপ্ত হবে এবং 2 সেকেন্ড পর সে পড়তে পড়তে একটা জায়গায় আসবে, সেটা অবশ্যই ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, ওই উচ্চতাটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে আগে 2 সেকেন্ড পর বেগটা কত হয় সেটা আমরা বের করে ফেলি। 2 এর আনসার, আদি বেগ কত 0 মিটার পার সেকেন্ড, আর টি ইকুয়ালস টু কত সেকেন্ড 2 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, আর জি এর মান তো সবার জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা হবে মিটার পার সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন একটু দেখেন 2 সেকেন্ড পর বেগ যদি ভি হয়, ভি ইকুয়ালস টু হোয়াট, আমি এই সূত্র বসাবো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। কেন জি বসালাম, যেহেতু অবিকর্ষ ত্বরণ জিনিসটা পড়তেছে। তাহলে এখানে 0 ইউ এর মান আর জি এর মান হচ্ছে 9.8, ইন্টু করতে হবে 2 দিয়ে, 9.8কে 2 দিয়ে গুণ করলে 19.6 হয়। তাহলে আমি বলতে পারি 2 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 19.6 মিটার। তাহলে সুতরাং 2 সেকেন্ড পর বেগ 19.6 মিটার পার সেকেন্ড। 19.6 মিটার পার সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড পর তার বেগ। আচ্ছা, এখন এটা চাইলে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে করতে পারতাম। সেই ক্ষেত্রে আমাকে 2 সেকেন্ড পর সে কতটুকু নিচে নামছে ওইটা বের করতে হইতো, ওই দূরত্বটা বের করতে হইতো। তো এটা দিয়ে সরাসরি করা যায়। এখন যে পরের কোয়েশ্চেনটা, সেটা 2 সেকেন্ড পর ভূমি হতে কতটুকু উচ্চতায় থাকবে সেটা আমি একটু বের করে দিই। একটু খেয়াল করে দেখেন, বস্তুটা ছিল হচ্ছে গিয়ে এ পয়েন্টে আর ভূমি হচ্ছে সি পয়েন্ট। কারণ আমি জানি না 2 সেকেন্ড পর সে কতটুকু নিচে নামলো, আমি ধরে নিলাম সে নিচে নামলো হচ্ছে গিয়ে এখান থেকে এইটুক, যেটাকে আমি এস দিয়ে ডিনোট করলাম। এখন আমাকে ফার্স্টে কি করতে হবে, এস এর মানটা বের করতে হবে। এস এর মানটা যদি আমরা বের করি, বের করার পর আমরা জানি এ থেকে সি অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এবং ভূমি, এই সর্বোচ্চ উচ্চতা এবং ভূমি মানে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 60 মিটার। তো আপনি একটু খেয়াল করে দেখেন, এইটুকু যদি জানা আছে 60 মিটার, মানে মানে 60 মিটার উচ্চতা তো ছিল, তো 60 থেকে যদি আমি এস এর মানটা বিয়োগ করে দিই তাহলে ভূমি থেকে সে কতটুকু উচ্চতা থাকবে, অর্থাৎ এইটুকের মান আমরা পেয়ে যাব, এইটুকুর মান পেয়ে যাব। তাহলে আমাকে আগে বের করতে হবে সে 2 সেকেন্ড পর কতটুকু নিচে নামে, অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করে, এস এর ভ্যালুটা। এস এর ভ্যালুটা বের করার পর এই টোটাল 60 থেকে এস বিয়োগ দিলে কতটুকু উচ্চতায় আছে সেটা আমরা পেয়ে যাবো। এটাকে আমি H1 দিয়ে ডিনোট করি। তো আগে দেখেন 2 সেকেন্ড পর সে কতটুকু দূরত্ব করে, আমি ধরে নিলাম 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এস হলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। বলেন ইউ এর ভ্যালু কত 0 মিটার পার সেকেন্ড, আর টি এর মান কত 2 সেকেন্ড, 2 সেকেন্ড দিলাম, আর জি এর মান তো আমাদের সবার জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানগুলো বসাই দেন, ইউ এর মান কত 0, টি হচ্ছে 2 সেকেন্ড প্লাস হাফ, জি এর মান কত 9.8, টি কত 2 স্কোয়ার। শূন্য দিয়ে কোনো গুণ করে টোটাল জিনিস শূন্য হয়ে যায়। 2কে স্কোয়ার করেন কত আসবে, 2কে স্কোয়ার করলে 4 হয়, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে, আর এই 2কে 9.8 দিয়ে গুণ করলে টোটাল রেজাল্ট আসবে 19.6 মিটার। এইটুকু তো 0 শেষ। তাহলে আমি বলতে পারি এখানে সে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে 19.6 মিটার। এখন এইটুকু আমরা পেয়ে গেছি। এখন ভূমি থেকে 2 সেকেন্ড পর কতটুকু উচ্চতায় থাকবে, অর্থাৎ এইটুকের মান H1 এর মানটা বের করবো। তাহলে টোটাল H থেকে এসটা বিয়োগ করে দেন, তাহলে তো হয়ে যায়। তাহলে 2 সেকেন্ড পর ভূমি হতে উচ্চতা H1 হলে H1 সমান কি হবে, এই টোটালটুকু হচ্ছে H থেকে ভাই আপনি এইটুক S বিয়োগ করে দেন, H মাইনাস S করে দেখেন কত আসে, সেটা হচ্ছে গিয়ে 60 মাইনাস হচ্ছে গিয়ে 19.6, বিয়োগ করে দেখি কত আসে। ওকে 40.4,
40.4 মিটার। তাহলে তোরা বলতে পারস যে সেটা ভূমি থেকে 40.4 মিটার উচ্চতায় থাকবে। আশা রাখি আপনাদের আর কোনো প্রবলেম হবে না এই পেপার সেপারগুলোতে। একটু ভালো করে চিত্রকে বোঝা ট্রাই করি, তাহলে হয়ে যায়। আচ্ছা, তো গেল, আমি একটু ভেঙে বুঝাচ্ছি, কারণ অনেকেরই প্রবলেম হয় আর অনেকে এটা খুব ভালো পারেন, তো সবার জন্যই আর কি লেকচারটা। মুছে ফেলি। এখন এইটুক যদি আমরা পেয়ে যাই, আমাদেরকে এর পরের যে কোয়েশ্চেনটা বলছে এটা অনেক ভালো একটা কোয়েশ্চেন। এটা ম্যাট্রিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল দুটাতেই আসে, বিশেষ করে ইন্টারে এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং মাঝে মাঝে আপনার সৃজনশীল সেটা দিয়ে দেয়। তো একটু ভালো করে আমরা ফোকাস করব। কি বলছে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3, এখানে 1/3 না বলে বলতে পারে অর্ধেক, 1/4, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান, বা এরকম বলতে পারে কত উচ্চতায় বিভব শক্তি না বলে গতিশক্তি বিভব শক্তির 1/3। তো এই শর্তগুলা বুঝে আমাদেরকে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, আমি জানি না কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3, তো আমি এটা ধরে নিব। মনে করেন যখন সে নিচের দিকে পড়বে, একটা জায়গায় ঈশাই তো বিভব শক্তি কি হবে, গতিশক্তির 1/3 হবে, মানে গতিশক্তি 3/1 হবে। আচ্ছা, তো সেটা তো আমার জানা নাই, এই জন্য আমরা ধরে নিব। মনে করেন এই ফিগারটা আমি আবার ড্র করি, ড্র করে এ পয়েন্ট দিলাম আর এটা হচ্ছে সি পয়েন্ট। টোটাল উচ্চতা আমাদের সবার জানা, সেটা হচ্ছে গিয়ে h = 60 মিটার। এখন আমি জানি না কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3, আমি ধরে নিলাম ভূমি থেকে x মিটার উচ্চতায়। কত মিটার উচ্চতায়? x মিটার উচ্চতায়। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, এখান থেকে এইটুক হচ্ছে 60, আর আমি ধরে নিছি কত মিটার উচ্চতায়? x মিটার উচ্চতায়, অর্থাৎ এইটুক। ভূমি হতে এই যে x মিটার উচ্চতায়, এখানে যখন নিচের দিকে পড়বে, তো যখন এই জায়গায় আসবে ভূমি হতে x মিটার উচ্চতায়, তখনই হবে বিভব শক্তি গতিশক্তি 1/3, আমি ধরে নিলাম। কারণ যতই নিচের দিকে নামে গতিশক্তি বাড়ে, বিভব শক্তি কমে। তাহলে যেহেতু বলতেছে বিভব শক্তি গতিশক্তি 1/3, তাহলে একদম নিচের দিকেই তো হবে জিনিসটা, এই জন্য নিচের দিকে দিলাম পয়েন্টটা। এখন আপনারা আমারে বলেন, এইটুকু যদি x হয়, তাহলে এ থেকে এই পয়েন্ট কতটুকু দূরে? এ থেকে অবভিয়াসলি এই পয়েন্টটা হবে টোটাল হচ্ছে গিয়ে 60 থেকে কি বিয়োগ করতে হবে? x দিলাম, x। এ থেকে এই জায়গায় আসছে কতটুকু দূরত্ব করে আসবে? 60 - x মিটার। আর এই যেখানে বিভব শক্তি গতিশক্তি 1/3, সেটা ভূমি থেকে কতটুকু উচ্চতায়? x মিটার উচ্চতায়, কারণ ধরে নিছি ভাই, আর টোটাল তো 60 মিটার। আশা রাখি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তাহলে এই কথাটা লিখে দিবেন, ধরি ভূমি হতে x মিটার উচ্চতায়, নিচের দিকে পড়বে আর কি, উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3। একটু মাথার মধ্যে রেখে দিবেন। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, আমরা x মিটার উচ্চতায় গতিশক্তি কত সেটা আগে দেখে নিই। x মিটার উচ্চতায় গতিশক্তি যদি বের করতে চাই, আগে আমার কি বের করা লাগবে? যখন সে পরে ওই x মিটার উচ্চতায় আসছে, তখন তার বেগ কত সেটা আগে বের করা লাগবে। x মিটার উচ্চতায় বেগ v হলে v² = u² + 2g। আমরা এখানে h বসাবো না রে ভাই, সে এ থেকে এই জায়গায় আসছে, কই থেকে কই আসছে? এখান থেকে এখানে আসছে, কতটুকু দূরত্ব অতিক্রম করে? 60 - x। তো যখন আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ বের করব, বেগের ক্ষেত্রে যেই দূরত্বটা বসাইতে হয় সেটা হচ্ছে কই থেকে কই আসছে, এ থেকে সে x মিটার উচ্চতায় আসছে, ওই মানটাই বসাইতে হবে, অর্থাৎ 60 - x বসাইতে হবে। আপনি h বসালে চলবে না, x বসালেও চলবে না, কারণ সে তো এ থেকে এই জায়গায় আসছে, ভূমিও তো x মিটার উচ্চতায়, কিন্তু অতিক্রম করছে কতটুকু? 60 - x। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন, বেগের ক্ষেত্রে কই থেকে কই আসছে এই দূরত্বটাই বসাইতে হয়। তাহলে এখানে লিখবো 60 - x, বা v² = u এর মান তো 0, কারণ এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল। তাহলে কি থাকবে? 2g 60 - x। এরপরে আসেন
এইটুক আমরা রেখে দিব। তো সুতরাং এক্স মিটার উচ্চতায় কি শক্তি? গতিশক্তি। তো এক্স মিটার উচ্চতায় গতিশক্তি কত হবে? এটাকে আমরা ডিনোট করব হচ্ছে ই কে দিয়ে, ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো এখন আমরা হাফ দিলাম, ঠিক আছে, আর এম দিলাম, আর ভি স্কোয়ার মান কত? 2g, 2g 60 মাইনাস এক্স। এই যে দেখো এই টু আর এই টু কাটা, তাহলে কি থাকবে? mg 60 মাইনাস এক্স, 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই থাকে। তাহলে আমি বলতে পারি এই জায়গায় লিখতে পারো mg 60 মাইনাস এক্স। এখন দেখেন এক্স মিটার উচ্চতায় গতিশক্তি কত পেয়ে গেছি, এবং এক্স মিটার উচ্চতায়, এটা হচ্ছে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি। এখন এক্স মিটার উচ্চতায় কি? বিভব শক্তি, বিভব শক্তি। আচ্ছা ভাই, তোরা জানোস যে বিভব শক্তি হিসাব করতে ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে? তাহলে দেখতো পরে পরে এই জায়গায় আসছে সে ভূমি থেকে কতটুকু উচ্চতায়? এক্স মিটার উচ্চতায়। তাহলে এখানে কি হবে? এম জি এক্স, কারণ সে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আছে। বিভব শক্তি হিসাব করতে ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে এম জি এক্স বসালাম। এখন আর শর্ত মতে, এই শর্ত মতে জিনিসটা আমি একটু তোদেরকে বেশি বলবো। দেখ এখানে কি বলছে? বিভব শক্তি গতিশক্তি এক তৃতীয়াংশ না? তাহলে যেটা আগে বলবি এটা আগে লিখবি। বিভব শক্তি ইপি, তারপর কি? গতিশক্তি ইকে। এখন যেহেতু বলছে বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ, গতিশক্তি হচ্ছে ইকে, তাহলে ইকে সাথে 1/3 গুণ করব। বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। আশার কি জিনিসটা বুঝছস? যদি এরকম বলতো যে গতিশক্তি বিভব শক্তি এক তৃতীয়াংশ, তাহলে গতিশক্তিটা আগে লিখতি, ইকে আগে লিখতি, তারপর দিতে কি? ইপি। বুঝতে পারছি? এখন দেখেন তো গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ, তাহলে বিভব শক্তি যদি ইপি হয় এই ইপির সাথে 1/3 গুণ করতাম। যদি আমাকে বলতো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে বিভব শক্তি ইপি, গতিশক্তি হচ্ছে ইকে, আর যেহেতু বিভব শক্তি গতিশক্তির অর্ধেক তাহলে এখানে কি হবে? হাফ। যদি বলতো গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে গতিশক্তিটা আগে লিখতাম আর বিভব শক্তিটা পরে দিতাম। আর যেহেতু গতিশক্তি বিভব শক্তির অর্ধেক তাহলে এখানে দিতাম কি? হাফ। যদি বলতো গতিশক্তি বিভব শক্তির 1/4, তাহলে গতিশক্তি ইকে আর বিভব শক্তি হচ্ছে কি? ইপি, আর এখানে কি হতো? 1/4। যদি বলতো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে ইকে ইকুয়ালস টু কি স্যার? 2 ইপি। বুঝাইতে পারছি? তো এই শর্তগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যেটা আগে বলবে সেটা আগে লিখবেন, ওই অনুসারে আপনি শর্তগুলো বসাবেন, তাহলে আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এইটুকু আশা রেখে আপনারা বুঝতে পারছেন। এখন আমাদেরকে কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ। তাহলে একটু ভালো করে দেখেন শর্ত মতে কি। আচ্ছা, শর্ত মতে কোনটাকে বলছে? বিভব শক্তি। তাহলে ইপি বসাবি, তারপর কি দিবি? ইকে। আর এই বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ, তাহলে এখানে হবে 1/3। ইপি কত পাইছি আমরা? এম জি এক্স দিলাম, এম জি এক্স 1/3 দিলাম, আর ইকে কত? এম জি ইন্টু 60 মাইনাস এক্স, তাহলে এম জি, আচ্ছা এম জি 60 মাইনাস এক্স। এখন এই এম জি গুণ আছে, এই দিলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে এম জি কি? কাটা। কাটা গিয়ে কি থাকবে? থাকবে হচ্ছে গিয়ে এখানে থাকবে হচ্ছে গিয়ে এক্স, আর এখানে থাকবে কি? ওই 60 মাইনাস এক্সের সাথে 1 গুণ করেন, উপরে থাকবে হচ্ছে কি 60 মাইনাস এক্স, আর ভাগ কি? 3। এক্সের নিচে কোনো কিছু নাই, মানে হর কত আছে? 1। তাহলে 3 এর সাথে এক্স গুণ হবে, আর 60 মাইনাস এক্সটা 1 এর সাথে গুণ হবে। তাহলে এর পরের লাইনটা আমি এই জায়গায় লিখি, বা এটি কি থাকলো? 3 ইন্টু এক্স মানে কি? 3x, আর 60 মাইনাস এক্সের সাথে 1 গুণ করলে কি হবে? 60 মাইনাস এক্স। নর্মাল ক্যালকুলেশন আর কি। এই মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে। 3x এর সাথে এক্স যোগ করলে কত আসবে? 4x। 4x সমান কত আসছে? 60। এখন দেখেন x এর সাথে 4 গুণ আছে, এদিকে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 60 ভাগ 4 ইকুয়ালস টু হচ্ছে 15 মিটার। তার মানে আমি বলতে পারি এখানে x এর ভ্যালু হচ্ছে কত মিটার? x এর ভ্যালু হচ্ছে 15 মিটার। তাহলে ভূমি হতে 15 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। আপনি চাইলে এখানে মানগুলা বসায় দিয়ে দেখতে পারেন
যে বিভব শক্তির মান বের করবেন আর কি গতিশক্তির মান বের করবেন। তো বিভব শক্তির যা মান আসবে সেটা ওই বিভব শক্তির মানের 3/1 হবে। অর্থাৎ আমরা যদি মানে এখানে বিভব শক্তির মান যেটা আসবে সেটা গতিশক্তির কি হবে 1/3, মানে গতিশক্তির যেই মান আসবে এটাকে 3 দিয়ে ভাগ করলে বিভব শক্তির মান পাওয়া যাবে। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তো এইগুলা খুবই সিম্পল জিনিস, বাট একটু ভালো করে মাথার মধ্যে রাখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করার পর এগুলো এমনি হাতে চলে আসবে, তখন আপনার প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরকম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম যাতে কোনো প্রবলেম না থাকে। আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এরপরে আসেন, এরপরের যে প্রবলেমটা সেটা কি একটু ভালো করে দেখব। সেটা হচ্ছে যেই ফিগারটা ড্র করা আছে এ, বি এবং সি পয়েন্ট, এই 3টা পয়েন্টে শক্তির নিত্যতা সূত্র মনে চলে। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি অপরিবর্তনীয়। যখন সর্বোচ্চ উচ্চতা থাকবে ওখানে বেগ শূন্য হওয়ায় সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি। যখন নিচের দিকে নামবে উচ্চতা কমবে, উচ্চতা কমলে বিভব শক্তি হ্রাস পায়, কিন্তু যত নিচের দিকে পড়ে অবিকর্ষ ত্বরণে পড়ে ত্বরণের কারণে বেগটা বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পাওয়ার কারণে গতিশক্তি বাড়ে। তাহলে আমি বলতে পারি নিচের দিকে পড়লে বিভব শক্তি হ্রাস পাবে, কিন্তু ওই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এবং ওই অবস্থায় যদি আপনি বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করেন তাহলে ওই এ বিন্দুতে মোট শক্তির সমানই পাবেন। আর নামতে নামতে যখন একদম নিচে চলে আসবে তখন সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে? আর উচ্চতা সি বিন্দুতে 0 হয়, বিভব শক্তি 0 হয়ে যায়, আর সর্বোচ্চ বেগে ভূমিকে আঘাত করার কারণে আমরা বলতে পারি ভূমিতে তার সমস্ত শক্তি হচ্ছে গতিশক্তি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় সমস্ত শক্তি হচ্ছে কি শক্তি? পরন্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি, আর যখন সি বিন্দুতে চলে আসে সমস্ত শক্তি হচ্ছে গিয়ে গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। আশা রাখি এই টপিকটা আপনাদের মাথার মধ্যে আছে, এই ব্যাপারটা মাথার মধ্যে রাখা দরকার। এখন এই ফিগারটাকে আমি এখন ঘষা মাজা করবো আর কি। দেখি এখান থেকে আগে একটু বুঝিয়ে দিই। দেখো তোদেরকে বলে দিছে বিসি ইকুয়ালস টু 1/3 অফ এসি, এটা বলে দিছে না? আপনি এসির মান জানেন, এসির মান কত বলেন তো? 60। তাহলে এখানে বিসি দিলাম, 1/3 দিলাম, কি দিলাম? 60 দিলাম। 60কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 20 মিটার। আশা রাখি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় না। তাহলে এইটুকু আমরা কত পেলাম? 20 মিটার। কত পেলাম? 20 মিটার। ওটাকে আপনি ধরে নেন H1, এটাকে আমি ধরে নিলাম কি H1 ম্যাথমেটিক্যাল প্রবলেমের সুবিধার্থে। এবং টোটাল উচ্চতা তো আমাদের জানা, সেটা কত মিটার? 60 মিটার। এখন তোমরা আমারে বলো এ থেকে বি কত হবে ভাই? এ থেকে বি বুঝাই যাচ্ছে, এ থেকে বি হবে এই 60 থেকে 20টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো ওটাকে আমি এস দিয়ে ডিনোট করে দিই। তাহলে এস সমান হবে কত বলেন তো? 60 মাইনাস কত? 20। বুঝে নিয়েন টোটালটা হচ্ছে 60 আর বি থেকে সি হচ্ছে 20, যেটা আমরা একটু এই শর্ত থেকে বের করে ফেললাম। তো বি থেকে সি পেয়ে গেছি, এখন এ থেকে বি কি হবে? ওই টোটাল থেকে এইটুকু বিয়োগ করে দেন। 60 মাইনাস 20 ইকুয়ালস টু কত? 40 মিটার। এইটুকু একটু মাথার মধ্যে রাখবেন। এখন আপনারা বলেন এ বিন্দুতে বেগ শূন্য হয়, কোন শক্তি শূন্য হবে? বেগ শূন্য হইলে ভাই গতি শক্তি শূন্য হয়। তাহলে এটা লিখে রাখবেন, এ বিন্দুতে বেগ শূন্য হয়, গতি শক্তি ই কে এ সমান হচ্ছে গিয়ে 0, আর এ বিন্দুতে বিভব শক্তি ই পি এ সমান কি হবে? এম জি এইচ। তো এম এর মান কত? 5 কেজি, দিলাম 5। জি এর মান কত? 9.8। এইচ কত? এ থেকে সি হচ্ছে কত মিটার? 60 মিটার। তো এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। 2940। তাহলে কত আসছে? 2940 জুল। তাহলে আমি বলতে পারি সুতরাং এ বিন্দুতে মোট শক্তি ওটা হবে ই এ, আর মোট শক্তি মানে কি? মানে যান্ত্রিক শক্তি আর কি, সেটা হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে দুটো যোগ করে দেন, ই কে এ প্লাস কি হবে? ই পি এ। তো ই কে কত? 0, ই পি এ কত?
2940, তাহলে টোটাল এডিশন আসবে 2940 কি জুল, 2940 জুল। এখন আসেন যখন পড়তে পড়তে বিতে আসবে, বিতে আসলে বিভব শক্তি কমবে উচ্চতা কমার কারণে, আর যত নিচের দিকে পড়ে ত্বরণ থাকার কারণে বেগটা বাড়ে, গতিশক্তিটা বাড়বে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে, কিন্তু দুইটা মিলাইয়া এ বিন্দুর মোট শক্তির সমান হবে আর কি। তো আগে বি বিন্দুতে যদি আমি গতিশক্তি বের করতে চাই, আগে বি বিন্দুতে কি বের করা লাগবে, বেগ বের করা লাগবে। তাহলে লিখি বি বিন্দুতে বেগ ভি হলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g। এইচ বসাবো না রে ভাই, সে এ থেকে বিতে আসছে, কই থেকে কই আসছে এটা মাথার মধ্যে রাখবি, যে যখন আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ বের করব, বেগের ক্ষেত্রে দূরত্ব বসাবো, কই থেকে কই আসছে, এ থেকে সে বিতে আসছে, কতটুকু দূরত্ব করে 40, যেটাকে আমি এস দিয়ে নোট করছি, তাহলে এখানে শুধু এস বসবে। তোরা জানো সিউ এর মান 0, 0 দিয়ে দিলাম, 2g 2 ইন্টু 9.8 ইন্টু এস কত, এসটা হচ্ছে 40 মিটার, এই যে দিলাম এই জায়গায় 40। এখন ক্যালকুলেট করে এটা বসাই দিই, কত আসে, 2 ইন্টু 9.8 ইন্টু কত হবে 40, 784 এটা আসছে। ওকে, তাহলে এখন দেখ বি বিন্দুতে আমরা বেগে ভি স্কোয়ারের মান পেয়ে গেছি, তাহলে সুতরাং বি বিন্দুতে গতিশক্তি, গতিশক্তি এটা কি হবে বলেন, ই কে বি সমান কি হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ দাও ভাই, তোরা দেখ বস্তুর ভর হচ্ছে 5 কেজি, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 5, এখানে বসিয়ে দিলাম 5, আর ভি স্কোয়ার মান কত পাইছস, এই যে দেখ 784 বসাই দিই জায়গায়। এখন ক্যালকুলেট করে ফেল মানটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ভি স্কোয়ারের মান, এই জন্য আর স্কোয়ার করিনি, কারণ ভি স্কোয়ারের মানটাই আমি রাখছি। এটার সাথে গুণ করতে হবে কত, 5 ভাগ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে, 1960 জুল। তাহলে আমরা বি বিন্দুতে গতিশক্তি পেয়ে গেলাম। এখন বি বিন্দুতে যদি বিভব শক্তি বের করতে চাই, বি বিন্দু সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, বি বিন্দুতে সে 20 মিটার উচ্চতায় আছে, যেটাকে আমি h1 দিয়ে নোট করলাম। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি ওটাকে আমি ডিনোট করি ই পি বি এম জি। এইচ বসাবো না রে ভাই, সে ভূমি থেকে h1 মিটার উচ্চতায় বি বিন্দুতে আছে, তাহলে এখানে h1 বসাইতে হবে, ভূমি থেকে সে h1 এ আছে, তাহলে এখানে দিলাম h1। এম তো জানোস 5, জি তো কত 9.8, h1 কত 20। বিভব শক্তি সবসময় ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে সেটার উপর ডিপেন্ড করে হিসাব করতে হয়, মাথায় রাখবা। 5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে গিয়ে 20, 980 জুল। তাহলে এখন আমারে বলেন, সুতরাং বি বিন্দুতে মোট শক্তি, ওটা যদি ই বি দিয়ে কাউন্ট করি, ই বি সমান কি হবে, ই কে বি প্লাস ই পি বি কত আসবে, 1960 প্লাস 980। তাহলে যোগ করে দেখি কত আসে, ওই 2940ই আসবে। তার মান কত আসছে, 2940 জুল। তাহলে একটু দেখছেন, এ বিন্দুতে মোট শক্তি 2940 ছিল, বি বিন্দুতে মোট শক্তি 2940, কিন্তু এ বিন্দুতে সমস্ত শক্তি ছিল বিভব শক্তি, যখন বি বিন্দুতে আসছে বিভব শক্তি কমছে আর গতিশক্তি বাড়ছে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে আর কি। ঠিক আছে স্যার। এখন আসেন সি বিন্দুতে যখন চলে আসবে তখন তার উচ্চতা শূন্য হয়, বিভব শক্তি শূন্য হয়ে যাবে, বাট যখন ভূমিকে আঘাত করে সর্বোচ্চ বেগে আঘাত করে ঠাস করে এসে ভূমিতে পড়ে, তার মানে ওইখানে সমস্ত শক্তি কি হবে, গতিশক্তি হবে। তাহলে বি বিন্দুতে আগে গতিশক্তিটা বের করে ফেলি, দেখ তোরা বি বিন্দুতে না সি বিন্দুতে আর কি, ভূমিতে। তো সি বিন্দুতে, বি বিন্দুটা আসে সেখানে সি বিন্দুতে বেগ v1 হলে, এখন কেন v1 দিলাম, কারণ একটা v তো ইউজ করে ফেলছি বি বিন্দুর জন্য। সি বিন্দুতে বেগ v1 হলে v1 স্কোয়ার সমান কি হবে, u স্কোয়ার প্লাস
2g। এখন তোরা আমারে বল, এ থেকে সিতে আসবে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসবে? 60 মিটার। কত মিটার? 60 মিটার। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে গিয়ে কত? এই যে 60 মিটার, অর্থাৎ কার মান? এইচ এর মানটা বসাবো। এইচ বুঝছি, কারণ সে এ থেকে এখন ভূমি সিতে পড়ছে। বি থেকে ধরলে হবে না, শুরুটা হয়েছে যে জায়গা থেকে ওইখান থেকে কাউন্ট করতে হবে। এ থেকে ভূমিতে আসবে কতটুকু দূরত্ব করে? 60, অর্থাৎ এইচ। এখানে এইচ বসাইছি এই জন্য। ইউ এর মান তো 0 প্লাস 2 দে, জি এর মান কত? 9.8, এইচ হচ্ছে গিয়ে 60 মিটার। এনি প্রবলেম? আসারই কোনো প্রবলেম নাই, কারণ আমি ভি ওয়ান স্কোয়ার মানটা বের করে ফেলি, এটা তো 0। তাহলে দেখ কী হবে, 2 × 9.8 ইন্টু কত? 60, 1176। এটা ভ্যালু আসছে কত? 1176। এটা কার মান? ভি ওয়ান স্কোয়ারের মান। তো সুতরাং সি বিন্দুতে কি শক্তি? গতিশক্তি। গতি শক্তি ওটা কি দিয়ে প্রকাশ করব? ই কে সি সমান হাফ এম ভি ওয়ান স্কোয়ার। হাফ দেন, ঠিক আছে, এম কত? 5 দেন, ভি ওয়ান স্কোয়ারের মান কত? 1176। তো 1176 ইন্টু কত? 5, ভাগ করতে হবে 2 দিয়ে, ওটা আসছে 2940, 2940 আর কি। আপনারা জানেন সি বিন্দুতে বেগ শূন্য, মানে সি বিন্দুতে উচ্চতা শূন্য, যেহেতু ভূমিতে চলে আসছে। উচ্চতা শূন্য হলে কোন শক্তি শূন্য হয়? বিভব শক্তি শূন্য হয়। বেগ শূন্য হইলে গতিশক্তি শূন্য, আর উচ্চতা শূন্য হইলে বিভব শক্তি শূন্য। আচ্ছা, তাহলে সি বিন্দুতে উচ্চতা শূন্য হয় বিভব শক্তি, ওটা কি হবে? ইপিসি সমান হবে 0 জুল। তাহলে এখন বলেন, সুতরাং সি বিন্দুতে মোট শক্তি ইসি কি হবে? ইকেসি প্লাস ইপিসি। ইকেসি কত? 2940 দিলাম, 2940, আর ইপিসি কত? 0। টোটাল এডিশন হবে 2940 জুল। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে মোট শক্তি কখনো পরিবর্তিত হয় না, সেম থাকে। অর্থাৎ কোনো একটা সিস্টেমের জন্য বা কোনো একটি, যখন আমরা হিসাব নিকাশ করি আর কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় মোট শক্তি অপরিবর্তনীয় থাকবে। অর্থাৎ শক্তিকে সৃষ্টি করা যাবে না, ধ্বংস করা যাবে না। তো শক্তির রূপান্তর হবে একটি অবস্থা থেকে অন্য অবস্থায়। সবসময় মোট শক্তি কি থাকবে? অপরিবর্তনীয় থাকবে। এ বিন্দুতে সমস্ত শক্তি ছিল কি? বিভব শক্তি। বেগ শূন্য হয়, গতিশক্তি শূন্য ছিল। তাহলে দেখেন এ বিন্দুতে মোট শক্তি কত ছিল? 2940 জুল। যখন বিতে আসছে উচ্চতা কমায়, বিভব শক্তি কমছে, কিন্তু ওই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এবং বি বিন্দুতে দেখেন মোট শক্তি কত আসছে? 2940। যখন সিতে চলে আসছে উচ্চতা শূন্য হয়, বিভব শক্তি শূন্য হয়ে গেছে, মানে বিভব শক্তি, সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। এবং সি বিন্দুতে মোট শক্তি কত পাইছেন? 2940। আমি আপনাদেরকে বলি, এই প্রবলেমগুলো যদি এরকম ভেঙে ভেঙে ভালো করে করা যায়, তাহলে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তো আশা রেখে আপনাদের এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এইটা একটু ভালো করে বুঝেন, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা নিয়ে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে বা যেগুলো কোয়েশনে এসে থাকে, সেটা এমসিকিউ হোক, ক্রিয়েটিভ কোয়েশন হোক, হোয়াট এভার, ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আল্লাহ হাফিজ।